বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন শাকিলা, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। চতুর্থ বর্ষ সম্মান শ্রেণীর বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোর্সটির আমি ক্লাস নিচ্ছি। আমাদের আজকের লেকচারের শিরোনাম প্লান্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা প্লান্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে জানবে এবং বলতে পারবে। তাহলে শিক্ষার্থীরা আমরা আমাদের পাঠের বিষয়বস্তুতে চলে যাই। আমরা আজকে প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে প্লান্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি। প্লান্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা কাকে বলবো সেটা আমরা একটু প্রথমে জেনে নেব। যে জীবন্ত কোষস্থিত ডিএনএ এর মধ্যে অন্য কোনো জীবের ডিএনএ খণ্ডকে কৃত্রিম উপায়ে যুক্ত করে বা প্রতিস্থাপন করে জিনের পরিবর্তন করে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব সৃষ্টির প্রক্রিয়াকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বলা হয়। আমি আরেকবার একটু বলি, জীবন্ত কোষস্থিত ডিএনএ এর মধ্যে অন্য কোনো জীবের ডিএনএ খণ্ডকে কৃত্রিম উপায়ে যুক্ত করে বা প্রতিস্থাপন করে জিনের পরিবর্তন করে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব সৃষ্টির প্রক্রিয়াকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বলা হয়। অর্থাৎ কাঙ্ক্ষিত নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোন জীবের ডিএনএ পরিবর্তন ঘটানোকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। আমরা এক্ষেত্রে একটা উদাহরণ ব্যবহার করি যে একটা হয়তো গমের খুব ভালো ভ্যারাইটি রয়েছে, সব দিক থেকে ভালো, কিন্তু সে হয়তো রোগ প্রতিরোধ করতে পারছে না। সেক্ষেত্রে যদি আমরা রোগ প্রতিরোধক্ষম জিন সংগ্রহ করি, যেটাকে আমরা বলছি কাঙ্ক্ষিত জিন, আমাদের যেটাকে আমরা বলছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যে কাঙ্ক্ষিত জিন, রোগ প্রতিরোধক্ষম জিনটা যদি আমরা সংগ্রহ করি এবং সেটাকে যদি গমের ওই প্রজাতিতে আমরা ইনসার্ট করতে পারি, তাহলে এই যে রোগ গমের ওই প্রজাতিটা সব দিক দিয়ে ভালো ছিল, কিন্তু সে রোগ প্রতিরোধ করতে পারছিল না। এখন এই রোগ প্রতিরোধক্ষম জিনটা যদি আমরা ওই প্রজাতিতে ইনসার্ট করতে পারি, তাহলে সে রোগ প্রতিরোধক্ষম হয়ে উঠবে। এই যে নতুন বৈশিষ্ট্যের একটা আবির্ভাব হলো, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন যে একটা উদ্ভিদের বা জীবের সৃষ্টি হলো, এই নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব সৃষ্টির যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। শিক্ষার্থীরা, এখানে একটা ছবি আছে যে এখানে ডিএনএ আইসোলেশন, অর্থাৎ ডিএনএ আইসোলেশন করা হয়েছে, সেটাকে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কর্তন করা হয়েছে। কর্তন করে এই যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন জিনকে আলাদা করে নেওয়া হয়েছে ডিএনএ ফ্র্যাগমেন্ট। এবার একটা ভেক্টরকে সংগ্রহ করে ওই একই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হয়েছে। কাটার পর এই ডিএনএ ভেক্টরকে, প্লাজমিড ভেক্টরকে এবং রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটার পর প্লাজমিড ভেক্টরকে এবং কাঙ্ক্ষিত জিনকে আবার লাইগেজ এনজাইম দিয়ে জোড়া দিলে যে নতুন পুনর্বিন্যস্ত প্লাজমিড ডিএনএটা আমরা পেলাম, নতুন পুনর্বিন্যস্ত যে ডিএনএটা পেলাম, এটাকে আমরা বলছি রিকম্বিনেন্ট ডিএনএ। প্লাজমিড ডিএনএ এবং কাঙ্ক্ষিত জিনকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কর্তন করে পুনরায় লাইগেজ এনজাইম দিয়ে জোড়া দিলে যে নতুন পুনর্বিন্যস্ত ডিএনএটা আমরা পেলাম, এই ডিএনএটাকে আমরা বলছি রিকম্বিনেন্ট ডিএনএ। এবং এই যে রিকম্বিনেন্ট ডিএনএ, এটাকে পরবর্তীতে হোস্ট সেলে প্রবেশ করে এই হোস্ট সেলের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে এই কাঙ্ক্ষিত জিনটার বহু সংখ্যক কপি তৈরি করা হয়। চলে যাই আমরা আমাদের পরবর্তী স্লাইডে, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বৈশিষ্ট্যগুলো কি কি, আমরা এবার সেটা জানবো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত এক প্রকার জীব প্রযুক্তিবিদ্যা। এই পদ্ধতিতে জিনগত পরিবর্তন ঘটানো হয়। ওই যে আমি যে উদাহরণটা দিলাম যে গমের ওই প্রজাতিটি হয়তো রোগ প্রতিরোধ করতে পারছিল না, তার জেনেটিক পর্যায়ে পরিবর্তন নিয়ে এসে তাকে রোগ প্রতিরোধক্ষম করা হলো। অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জিনগত পরিবর্তন ঘটানো যায়। রিকম্বিনেন্ট ডিএনএ গঠনের উদ্দেশ্যে জিনের স্থানান্তরকরণ এই পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ ধাপ। অর্থাৎ এই যে জিনটা স্থানান্তর করে প্লাজমিড ভেক্টরের সাথে সংযোগ করে যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হলো, তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ গঠনের উদ্দেশ্যে জিনের স্থানান্তরকরণ এই পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ ধাপ। ডিএনএ অণুর নির্দিষ্ট স্থান খণ্ডিত করে কাঙ্ক্ষিত জিন পৃথকীকরণ করা হয়। ডিএনএ আইসোলেশন করার পর
যদি আমরা উদাহরণটার কথা বলি, তাহলে যে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কোন জিনটা দায়ী, সেই কাঙ্ক্ষিত জিনকে সেই ডিএনএ অণু থেকে পৃথক করে নেওয়া হয়। সেটাই বলা হচ্ছে যে ডিএনএ অণুর নির্দিষ্ট স্থান খণ্ডিত করে কাঙ্ক্ষিত জিন পৃথকীকৃত করা হয়। কাঙ্ক্ষিত জিনকে ভেক্টরের সাথে সংযুক্ত করা হয়। ভেক্টরের সাথে যখনই সংযুক্ত করা হয় তখনই কিন্তু আরডিএনএ তৈরি হয়ে গেল। আরডিএনএ বা রিকম্বিনেন্ট ডিএনএ সংখ্যা বৃদ্ধির মাধ্যমে কাঙ্ক্ষিত জিন বা ডিএনএ খণ্ডের সংখ্যা বৃদ্ধি ঘটে। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বৈশিষ্ট্যগুলো আমরা কি কি জানলাম? যে এটি এক প্রকার জীব প্রযুক্তিবিদ্যা। এই পদ্ধতিতে জিনগত পরিবর্তন ঘটানো হয়। রিকম্বিনেন্ট ডিএনএ গঠনের উদ্দেশ্যে জিনের স্থানান্তরকরণ এই পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ ধাপ। ডিএনএ অণুর নির্দিষ্ট স্থান খণ্ডিত করে কাঙ্ক্ষিত জিন পৃথকীকৃত করা হয়। কাঙ্ক্ষিত জিনকে ভেক্টরের সাথে সংযুক্ত করা হয়। রিকম্বিনেন্ট ডিএনএ এর সংখ্যা বৃদ্ধির মাধ্যমে কাঙ্ক্ষিত জিন বা ডিএনএ খণ্ডের সংখ্যা বৃদ্ধি ঘটে। শিক্ষার্থীরা, তাহলে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে জানলাম, তার একটি চিত্রের একটা স্লাইড দেখলাম এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। চলে যাই আমরা আমাদের পরবর্তী যে বিষয়টা আলোচনা করব, সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ইতিহাস। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ইতিহাস সম্বন্ধে আমরা এবার একটু জানবো। যে 70 দশকে রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল আবিষ্কারের পর থেকেই জীববিজ্ঞানীরা প্রত্যাশা করেছিলেন যে এই কৌশলের মান উন্নত করে দুটো ভিন্ন শ্রেণীর জীবের মধ্যে জিনের আদান প্রদান সম্ভব। একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটা জীবে স্থানান্তরের কৌশলকেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বলা হয়। যে কৌশলগুলির মাধ্যমে এই জিন স্থানান্তর করা হয় তাদের একত্রে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলা হয়ে থাকে। অনেক ক্ষেত্রেই এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে বিষয়টা, সেই বিষয়টিকে মলিকুলার ব্রিডিং বলেও কিন্তু আখ্যায়িত করা হয়। তো প্রায় 100 বছর আগে গ্রিগর জোহান মেন্ডেল বংশগতীয় বৈশিষ্ট্যের সঞ্চারণ পদ্ধতির ব্যাখ্যা দেন। এই জন্য কিন্তু মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়ে থাকে। একটি জীবে প্রত্যেকটা জেনেটিক ক্যারেক্টার একটি ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে, যাকে যে ফ্যাক্টরটাকে পরবর্তীতে জিন হিসেবে নামকরণ করা হয়। তো মেন্ডেলের এই আবিষ্কারই কিন্তু 1900 সালে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স এর আবির্ভাব ঘটায়। পরবর্তী 30 বছর এ বিষয়ে ব্যাপক গবেষণা ঘটে, ব্যাপক বিস্তার ঘটে এবং 1903 সালে বিখ্যাত বিজ্ঞানী ডব্লিউ সাটন ক্রোমোজোমের ওপর জিনের অবস্থান নির্ণয় করেন। এরপর 1910 সালে মর্গান এবং তার সহযোগী জিন ম্যাপিং পদ্ধতি উদ্ভাবন করেন এবং 1922 সালে তারা ড্রসোফিলা মাছির 4টি ক্রোমোজোমে প্রায় 2000 জিনের আপেক্ষিক অবস্থান নির্ণয় করেন। এরপর এই ক্রমাগত আবিষ্কারের পরও 1940 সাল পর্যন্ত জিনের মলিকুলার প্রকৃতি সম্বন্ধে তেমন কোনো জ্ঞান অর্জন করা কিন্তু সম্ভব হয়নি। প্রকৃতপক্ষে অ্যাভরি, ম্যাকলিওড প্রমুখ বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর প্রমাণ করলেন যে জীবকোষের ডিএনএ হচ্ছে একটি মাত্র উপাদান যা এই জেনেটিক বৈশিষ্ট্যের জন্য দায়ী। জেনেটিক বৈশিষ্ট্যের জন্য ডিএনএ এর ভূমিকা উদ্ঘাটনের পর এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হয়ে যায়। এরপর পৃথিবীর বিভিন্ন বিখ্যাত বিজ্ঞানীগণ যেমন ডেলব্রাক, চার্গাফ, ক্রিক, মনোর ডিএনএ এর উপর ব্যাপক গবেষণা শুরু করেন এবং 1952 থেকে 1966 এই যে সময়টা, এই সময়ে 14 বছরে ডিএনএ অণুর গঠন, জেনেটিক কোডের আবিষ্কার, প্রোটিন সংশ্লেষণ পদ্ধতি এবং জিন নিয়ন্ত্রণ বিষয়ে নতুন তথ্য আবিষ্কার করেন। 1970-এ মাইক্রোপ্রোপাগেশন, শিল্পভিত্তিক উৎপাদন, সোমাটিক হাইব্রিডাইজেশন ইত্যাদি আবিষ্কৃত হয়। তো এরপরও 1970 সাল পর্যন্ত জিনের মলিকুলার পর্যায়ে খুব বেশি যে পরিবর্তন হয়েছে তা না, কিন্তু 1971 থেকে 1973 এই সময়ে জেনেটিক গবেষণায় একটা আমূল পরিবর্তন লক্ষ্য করা যায় এবং জিন সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে নতুন নতুন মলিকুলার কৌশল কিন্তু আবিষ্কৃত হতে লাগে। তো ওই 1971 থেকে 1973 এই সময়ে রিকম্বিনেন্ট ডিএনএ আবিষ্কার হয়
এরপর জিন ক্লোনিং আবিষ্কৃত হয় এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মূল বিষয়বস্তু যে নিহিত রয়েছে ডিএনএ এবং আরএনএ এর উপর সেটা আবিষ্কৃত হয়। তো এই কৌশলগুলোকে একত্রে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি নামকরণ করা হয়। এরপর থেকে শুরু হয় বংশগতিবিদ্যা বা জেনেটিক্সের এক নতুন যুগ। বিংশ শতাব্দীর শেষ প্রান্তে জেনেটিক্সের এই যুগকে মলিকুলার যুগ বলা হয় এবং এই যুগে জিনের মলিকুলার প্রকৃতি নির্ণয়ে একের পর এক বিভিন্ন তথ্যের সন্ধান কিন্তু পাওয়া যায়। সুতরাং জেনেটিক্স বিজ্ঞানের উন্নয়নের ক্ষেত্রে আমরা তিনটা সুস্পষ্ট পিরিয়ড কিন্তু দেখতে পাই, সুস্পষ্ট কাল দেখতে পাই। যেমন আমরা বলতে পারি যে 1866 থেকে 1920 এই কালকে কিন্তু ক্লাসিক্যাল জেনেটিক্সের কাল বলা হয়। 1866 থেকে 1920 এই সময়কে ক্লাসিক্যাল জেনেটিক্সের কাল বলা হয়, কেননা এই সময় বংশগতীয় সূত্র, জিনের সংজ্ঞা, ক্রোমোজোমে জিনের অবস্থান, জেনেটিক ম্যাপ প্রস্তুত করা হয়। এরপরে 1944 থেকে 1966, 1944 থেকে 1966 এই কালকে জিন মতবাদ কাল বলা হয়। যখন জানা যায় যে এই যে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ নামক একটি বিশেষ রাসায়নিক পদার্থ দ্বারাই কিন্তু জিন তৈরি। তো ডিএনএ রাসায়নিক গঠন এবং জেনেটিক কোডের প্রকৃতি আবিষ্কৃত হয় এই সময়ে। এরপর 1971 থেকে বর্তমান কালকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সময় বলা হয়, যখন থেকে রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল ব্যবহার করে দুটি দূর সম্পর্কিত জীবের মধ্যে জিনের আদান প্রদান শুরু হয়। তাহলে 1971 থেকে বর্তমান কাল পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। এছাড়াও 1975 সালে সাউদার্ন হাইব্রিডাইজেশন, 1977 থেকে 1980 সালে ডিএনএ সিকোয়েন্সিং, 1980 সালে ট্রানজেনিক অ্যানিমালস এবং 1985 সালে পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো বর্তমানে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে মানুষের অগ্নাশয়ে যে জিন ইনসুলিন প্রোটিন প্রস্তুত করে, সেই জিনকে পৃথক করে ইকোলাই ব্যাকটেরিয়া কোষে স্থাপন করা সম্ভব হয়েছে। এই জিন ইকোলাই কোষ বিভাজনের সময় অন্যান্য জিনের মতো বিভাজিত হয় এবং ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশনের মাধ্যমে ইনসুলিন প্রস্তুত করে। ব্যাকটেরিয়া কালচার থেকে বিশেষ পদ্ধতিতে এই ইনসুলিন নিষ্কাশন করা হয়। 1974 সালে মলিকুলার বিজ্ঞানীগণ ধারণা করেছিলেন যে মানুষের এই ইনসুলিন জিন ব্যাকটেরিয়া কোষে স্থানান্তর করতে অন্তত 5 থেকে 10 বছর সময় প্রয়োজন হবে, কিন্তু এই কাজটি সফল হয়েছিল মাত্র 1 বছরে। একইভাবে ইন্টারফেরন জিনের ক্ষেত্রেও সফলতা আসতে সময় লেগেছিল মাত্র 2 বছর। তো মানুষের ইনসুলিন, মানুষ, গবাদি পশুর বৃদ্ধিজনিত হরমোন, হেপাটাইটিস এবং পা ও মুখের বিভিন্ন রোগের ভ্যাকসিন এবং বেশ কিছু অ্যামাইনো অ্যাসিড ইতিমধ্যেই কিন্তু শিল্পায়িত করা সম্ভব হয়েছে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মূল নীতি হচ্ছে একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন সমন্বিত ডিএনএ খণ্ড স্থানান্তর করে গ্রাহক বা রিসিপিয়েন্ট কোষে প্রবেশ করানো এবং সেখানে ওই জিনের বিকাশ ঘটানো। খণ্ডিত ডিএনএ গ্রাহক কোষে প্রবেশ করানোর পর প্রবেশ করানোর যে পদ্ধতি, সেই পদ্ধতিকে বলা হয় ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনের ফলে নতুন জিন সমন্বিত যে ব্যাকটেরিয়া বা জীবের আবির্ভাব ঘটে তাকে বলা হচ্ছে ট্রানজেনিক জীব। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল মোটামুটি প্লান্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ইতিহাস। আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে জানলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বৈশিষ্ট্যগুলো জানলাম এবং এর ইতিহাসটাও কিন্তু একটু আমরা এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু আমি আগে বলেছি যে বর্তমান সময়ে বহুল আলোচিত এবং বহুল ব্যবহৃত একটা টেকনোলজি। এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা মানব জীবনের জন্য আশীর্বাদ স্বরূপ। এটার গুরুত্ব সব ক্ষেত্রে রয়েছে। আমরা এখানে কতগুলো শিরোনামে ভাগ করে এটা আমরা এখন আলোচনা করব। প্রথমত আসি কৃষি ক্ষেত্রে। কৃষি ক্ষেত্রে কি ধরনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার বা ক্ষেত্রগুলো কি কি সেটা আমরা যদি দেখতে যাই, তাহলে প্রথমে বলতে পারি যে অধিক ফলনশীল শস্য উদ্ভিদ সৃষ্টি। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিন্তু অধিক সালোক সংশ্লেষণক্ষম
নাইট্রোজেন সংবন্ধন ক্ষমতা সম্পন্ন, অধিক পুষ্ট ফল সৃষ্টি ইত্যাদি বৈশিষ্ট্যের জিন স্থানান্তর করে নতুন এই কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ উৎপন্ন করা সম্ভব হয়েছে। কাজেই দেখা যাচ্ছে যে অধিক ফলনশীল শস্য উদ্ভিদ সৃষ্টিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ইতিমধ্যেই কিন্তু ধান, গম, তৈলবীজ সহ বিভিন্ন শস্যের ক্ষেত্রে এই প্রযুক্তি সাফল্যের সাথে কিন্তু প্রয়োগ করা সম্ভব হয়েছে। দ্বিতীয় যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে গোল্ডেন রাইস সৃষ্টি। যে গোল্ডেন রাইস বা সুপার রাইস হলো একটা বিশেষ ধরনের ট্রানজেনিক ধান যাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও আয়রন থাকে। গোল্ডেন রাইসে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও আয়রন থাকে। তো এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে জাপনিকা টাইপ ধানের ড্যাফোডিল উদ্ভিদের দুটো বিটা ক্যারোটিন জিন এবং আয়রন তৈরির জিন প্রতিস্থাপন করে এই সুপার রাইস বা গোল্ডেন রাইস উদ্ভাবন করা হয়েছে। এই গোল্ডেন রাইস বা সোনালী বর্ণের চালের ভাত খেলে শিশুরা ভিটামিন এ এবং আয়রনের অভাবজনিত রোগে ভুগবে না। তাদের ভিটামিন এ এবং আয়রনের যে চাহিদা সেটা পূরণ হবে। 2005 সালে গোল্ডেন রাইস 2 নামে আরো একটা নতুন জাত উদ্ভাবিত হয়েছে, যেখানে পূর্ববর্তী জাত থেকে প্রায় 23 গুণ বেশি, যেটা আগের জাত থেকে এটা 23 গুণ বেশি বিটা ক্যারোটিন ধারণ করে। এরপরে আসি দীর্ঘজীবী টমেটো সৃষ্টি। আমরা জানি টমেটো কিন্তু খুব সহজেই পচে যায়, তাই না? তো বন্য জাতের যে টমেটো, সেই টমেটো থেকে পলিগ্যালাক্টোইউরোনেজ একটা পদার্থ, যেটা একটা জিন, পলিগ্যালাক্টোইউরোনেজ, যেটাকে সংক্ষেপে আমরা পিজি জিন বলছি, এই জিনটা সংগ্রহ করে আধুনিক জাতের টমেটোতে অ্যান্টিসেন্স প্রযুক্তির মাধ্যমে প্রবেশ করিয়ে আমেরিকায় ফ্লেভার 7 নামক টমেটো উদ্ভাবন করা সম্ভব হয়েছে। এই পিজি জিন ট্রান্সফার করার ফলে এই টমেটো দেরিতে পাকে এবং সহজে পচে না এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এছাড়াও রয়েছে ব্রিটিশ জেনেকা টমেটো। এরপরে আসি ক্ষতিকারক পতঙ্গরোধী উদ্ভিদ সৃষ্টি। ব্যাসিলাস থিউরেনজেনেসিস একটা ব্যাকটেরিয়া রয়েছে, যে ব্যাকটেরিয়ার টক্সিন জিনকে ভুট্টা, ধান ও আলু গাছে ঢুকিয়ে এমন ট্রানজেনিক শস্য তৈরি করা হয়েছে যারা কীটনাশক প্রয়োগ ছাড়াও পতঙ্গ নাশ করতে পারে। তো এই যে ব্যাসিলাস থিউরেনজেনেসিসের বিষাক্ত প্রোটিন তৈরিকারী জিন ভুট্টা গাছে স্থাপন করে ইউরোপিয়ান কর্ন বোরার নামক মদ প্রতিরোধী ভুট্টা জাত উদ্ভাবন করা সম্ভব হয়েছে। ব্যাসিলাস থিউরেনজেনেসিস নামক ব্যাকটেরিয়া থেকে একরকম বিষাক্ত রাসায়নিক দ্রব্য প্রস্তুতকারী জিন রাইজোবিয়ামের মধ্যে ঢোকানো সম্ভব হয়েছে। এই রাইজোবিয়াম আমরা জানি যে শিম জাতীয় উদ্ভিদ গোত্রের মূলে অর্বুদ বা নোডুল সৃষ্টি করে থাকে। তো যেরকম গাছে এই বিশেষ রকমের রাইজোবিয়াম প্রয়োগ করা হয়, তারা উইভিল জাতীয় ক্ষতিকারক পতঙ্গের আক্রমণ রোধ করতে পারে। এছাড়াও তুলা গাছের দেহে এক প্রকার ব্যাকটেরিয়া উৎপাদিত বিটি টক্সিন জিন থাকে। এই টক্সিন পদার্থ তুলা গাছের পেস্ট প্রাণীরা ভক্ষণ করলে সেগুলো মারা যায়, ফলে তুলা গাছের উৎপাদন বৃদ্ধি পায়। আরো আলোচনার মধ্যে আমরা বলতে পারি যে টক্সিন উৎপাদনকারী ক্রিস্টাল প্রোটিন নামক একটা জিন ট্রানজেনিক পদ্ধতিতে তুলা গাছের কোষে প্রতিস্থাপিত করা যায়। এর ফলে বিটি তুলা গাছ সৃষ্টি করা যায়, যা পেস্ট প্রতিরোধী। এভাবে পেস্ট প্রতিরোধী বিটি বেগুন গাছও সৃষ্টি করা সম্ভব হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে ক্ষতিকারক পতঙ্গরোধী উদ্ভিদ সৃষ্টিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে যেটা আমরা বলতে পারি যে ভাইরাস প্রতিরোধী শস্য। টমেটো, আলু এবং তামাক গাছের ক্ষতিকর ভাইরাসের খোলকে প্রোটিন ঢুকিয়ে ইমিউনিটি জাগিয়ে তোলা সম্ভব হয়েছে। ফলে এই উদ্ভিদগুলো ভাইরাস প্রতিরোধী হয়েছে, ভাইরাসের আক্রমণকে তারা প্রতিরোধ করতে পারছে। এরপরে আসি আগাছা প্রতিরোধী শস্য। স্ট্রেপ্টোমাইসিস গোত্রীয় ব্যাকটেরিয়া একরকম জিন আছে যা বাস্টা নামক আগাছা নাশককে প্রতিরোধ করতে পারে। তো স্ট্রেপ্টোমাইসিসের এই জিন টমেটো, আলু, ভুট্টা ও গমের মধ্যে ঢুকিয়ে বাস্টা প্রতিরোধী শস্য তৈরি করা সম্ভব হয়েছে। ফলে এসব শস্য ক্ষেত্রে নিশ্চিতে আগাছা নাশক ছড়িয়ে সেগুলোকে নষ্ট করা যায়, কিন্তু গাছপালার কোনো ক্ষতি হয় না। এরপরে আমরা যেটা আলোচনা করতে পারি যে শস্যের উৎকর্ষ সাধন। এটা কিরকম যে বেশিরভাগ শস্যই অতি প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড গুলো তৈরি করতে পারে না। তো এ কারণে শস্যের প্রোটিন জিনের পরিবর্তন ঘটিয়ে তাদের উৎকর্ষ সাধনের চেষ্টা চলছে।
দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টি। জোনাকি পোকার আলো সৃষ্টিকারী লুসিফেরিন নিঃসরণ নিয়ন্ত্রণকারী যে জিন, সেই জিনকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে তামাক গাছে স্থানান্তরিত করে ওই গাছে জোনাকি পোকার মতো আলো সৃষ্টি করা সম্ভব হয়েছে। এই পদ্ধতিতে অনেক যে অর্নামেন্টাল প্লান্ট গুলো রয়েছে সেগুলোকে দ্যুতিময় করার চেষ্টা চলছে। রোগ প্রতিরোধক্ষম ট্রানজেনিক শাকসবজি উৎপাদন। মানুষের বিভিন্ন জটিল রোগ যেমন হেপাটাইটিস বি, প্রোটিন সমৃদ্ধ তামাক গাছ, কলেরা প্রতিরোধী আলু, জলাতঙ্ক প্রতিরোধী অ্যান্টিজেন সমৃদ্ধ টমেটো এবং অন্ত্র, কোলন, বৃহদন্ত্র, ডিম্বাশয় ও ফুসফুসের ক্যান্সার রোধী প্রোটিন সমৃদ্ধ সয়াবিন গাছ তৈরি করতে সক্ষম হচ্ছে জীব প্রযুক্তি। এতে সুবিধা হলো যে খুব সহজে এইসব ট্রানজেনিক শাকসবজি বা ফলমূল মানুষ গ্রহণ করতে পারে এবং কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়াহীন ছাড়াই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়। এর পরবর্তী যেটা আলোচনা আসতে পারে সেটা হচ্ছে নতুন প্রকরণ সৃষ্টিতে। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদ এবং প্রাণীতে নতুন নতুন প্রকরণ সৃষ্টি করা হয়েছে, যেমন রাই জাতীয় সরিষা থেকে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের জিন নিয়ে গমের কয়েকটি প্রকরণ সৃষ্টি করা সম্ভব হয়েছে। নাইট্রোজেন স্থিতিকরণে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদে নাইট্রোজেন সংবেদনকারী ব্যাকটেরিয়া থেকে নিফ জিন যেটা সেটা ইকোলাইতে স্থানান্তর করা সম্ভব হয়েছে এবং ভবিষ্যতে এই জিন স্থানান্তরের মাধ্যমে সার ছাড়াই ফসলের ফলন বাড়বে। যদি ধান গাছে নিফ জিন স্থানান্তর করা সম্ভব হয় তাহলে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। ভিটামিন সমৃদ্ধ ভুট্টার জাত উদ্ভাবন। স্পেনে বিজ্ঞানীরা গবেষণা করে এই জিনগত রূপান্তরের মাধ্যমে ভুট্টার একটা নতুন জাত উদ্ভাবন করেছেন। এই উদ্ভাবিত জাত উন্নয়নশীল দেশের কোটি কোটি মানুষের ভিটামিনের অভাব পূরণ করবে। অতি লবণাক্ত সহনশীল উদ্ভিদ সৃষ্টি। এমন একটা প্রজাতি হয়তো আছে, সেটা ধানেরই ধরি আমরা, যে ধানের একটা প্রজাতি খুব ভালো ফলন দিচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, কিন্তু সে স্যালিনিকে মানে লবণাক্ততা সে প্রতিরোধ করতে পারছে না। তাহলে যদি আমরা লবণাক্ততা প্রতিরোধী কোনো জিন ওই উদ্ভিদে ধানের প্রজাতিতে ইনসার্ট করাতে পারি এবং সেটাকে লবণাক্ততা সহনশীল উদ্ভিদে পরিণত করতে পারি, তাহলে সেটা অবশ্যই কৃষকের জন্য এবং আমাদের জন্য মঙ্গলজনক হবে। তো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ডিপিএস ভার্মা সয়াবিন গাছ থেকে এক ধরনের জিন পৃথক করে তামাক গাছে সন্নিবেশিত করার পর দেখা গেছে যে ওই তামাক গাছ আগের চেয়ে 20 গুণ অধিক লবণাক্ত জমিতে ভালোভাবে জন্মাতে পারে। বীজহীন ফল সৃষ্টি। এক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। অনেক দেশেই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে বীজহীন ফল সৃষ্টি করা সম্ভব হয়েছে। জাপানে বীজহীন আঙ্গুর, তরমুজ, কলা, লেবু উদ্ভাবন এই প্রযুক্তিরই কিন্তু প্রতিফলন। আচ্ছা, এরপরে আসি ট্রানজেনিক উদ্ভিদ সৃষ্টি। যে কোনো একটা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য আমরা উদ্ভিদে আনতে চাচ্ছি, সেই বৈশিষ্ট্যটা সেই উদ্ভিদে আনার পর যে উদ্ভিদটা তৈরি হলো, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন যে উদ্ভিদটা তৈরি হলো, সেটাকে আমরা বলছি ট্রানজেনিক উদ্ভিদ। তো জীববৈচিত্র্যের সাহায্যে কার্যকরী যে কাঙ্ক্ষিত জিন সন্নিবেশিত করে উন্নত গুণমানযুক্ত উদ্ভিদগুলোই হচ্ছে ট্রানজেনিক উদ্ভিদ। অর্থনৈতিক গুরুত্ব বৃদ্ধির লক্ষ্যে এই বহুবিধ ট্রানজেনিক ফসলের বাণিজ্যিক চাষ মানব সমাজের কাঙ্ক্ষিত কল্যাণ কিন্তু সাধন ঘটিয়ে চলেছে। এরপরে আসি ট্রানজেনিক প্রাণী সৃষ্টি। ট্রানজেনিক প্রাণী রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে এই ট্রানজেন সন্নিবেশিতকরণের মাধ্যমে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যযুক্ত যে নতুন প্রাণীটা সৃষ্টি করা হচ্ছে তাকে বলা হচ্ছে ট্রানজেনিক প্রাণী বা জিএম প্রাণী, জেনেটিক্যালি মডিফাইড প্রাণী। তো প্রাণীর বিভিন্ন প্রয়োজনীয় জিন ট্রানজেনিক পদ্ধতিতে প্রধানত গৃহপালিত জীবজন্তুর মধ্যে স্থানান্তর করা হয়। এর ফলে উৎপাদিত পদার্থের বা বস্তুর পরিমাণ বৃদ্ধি পায়। বিভিন্ন কারণে ট্রানজেনিক প্রাণী উৎপাদন করা হয়ে থাকে, যেমন গৃহপালিত পশু পাখিতে আকাঙ্ক্ষিত কোনো বৈশিষ্ট্যকে অনুপ্রবেশ করানোর ক্ষেত্রে হতে পারে, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য ও ঔষধ তৈরি করার ক্ষেত্রে হতে পারে, অধিক পরিমাণে দুধ, মাংস, মাছ এবং উন্নত মানের পশম উৎপাদনের জন্য এটা হতে পারে। ট্রানজেনিক প্রাণীর দুধ, মূত্র ও রক্ত থেকে মহামূল্যবান প্রোটিন সংগ্রহ করা ইত্যাদি কাজের জন্য কিন্তু এই ট্রানজেনিক প্রাণী সৃষ্টি করা হচ্ছে। আরো অন্যান্য কিছু বিষয় রয়েছে, এর মধ্যে আমরা বলতে পারি যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে আলুতে 20 থেকে 40% স্টার্চ বাড়ানো সম্ভব হয়েছে এবং টমেটোতে স্টার্চের পরিমাণ কমিয়ে সুক্রোজের পরিমাণ বাড়ানোটা সম্ভব হয়েছে।
এই প্রযুক্তির মাধ্যমে অনেক উদ্ভিদকে উষ্ণতা, শৈত্য, ভারী ধাতু, নাইট্রোজেন, লবণাক্ততা ইত্যাদি মোকাবেলায় সক্ষম করা সম্ভব হয়েছে। তাহলে আমরা কৃষি ক্ষেত্রে যে বিষয়গুলো দেখলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে ব্যবহার বা ক্ষেত্রগুলো দেখলাম, যে অধিক ফলনশীল শস্য উদ্ভিদ সৃষ্টি, গোল্ডেন রাইস সৃষ্টি, দীর্ঘজীবী টমেটো সৃষ্টি, ক্ষতিকারক পতঙ্গরোধী উদ্ভিদ সৃষ্টি, ভাইরাস প্রতিরোধী শস্য, আগাছা প্রতিরোধী শস্য, শস্যের উৎকর্ষ সাধন, দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টি, রোগ প্রতিরোধক্ষম ট্রানজেনিক শাকসবজি উদ্ভাবন, নতুন প্রকরণ সৃষ্টি, নাইট্রোজেন স্থিতিকরণে, ভিটামিন সমৃদ্ধ ভুট্টার জাত উদ্ভাবনে, অতি লবণাক্ত সহনশীল উদ্ভিদ সৃষ্টিতে, বীজহীন ফল সৃষ্টিতে, ট্রানজেনিক উদ্ভিদ সৃষ্টি, ট্রানজেনিক প্রাণী সৃষ্টি এবং অন্যান্য। কাজে দেখতে পাচ্ছি যে কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। শিক্ষার্থীরা, এখানে একটা প্ল্যান দেখানো হয়েছে, এটা হচ্ছে জিএমও প্ল্যান, জেনেটিক্যালি মডিফাইড প্ল্যান। পরবর্তী স্লাইডে চলে যায়। এটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অ্যানিমাল, জিএমও অ্যানিমাল। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানী এবং ওষুধ শিল্পে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি ধরনের কাজ হয়েছে। প্রথমত আসতে পারি যে ভ্যাকসিন উৎপাদন। ভ্যাকসিন উৎপাদন কি, যে কোনো রোগ প্রতিরোধের উদ্দেশ্যে এই রোগ জীবাণু থেকে প্রস্তুত যে উপাদান মানুষের শরীরে দিলে ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধ জন্মায়, তাকেই কিন্তু ভ্যাকসিন বা টিকা বলা হয়। তো ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে প্রাণীদেহে রোগ সৃষ্টিকারী ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ইমিউনিটি জেগে ওঠে। তো পূর্বে বিভিন্ন প্রাণীদেহ থেকে অ্যান্টিজেন পৃথক করে ভ্যাকসিন উৎপাদন করা হতো এবং এটাতে অনেক সময় লেগে যেত, কিন্তু বর্তমানে এই জীব প্রযুক্তির মাধ্যমে প্রচুর পরিমাণে কিন্তু ভ্যাকসিন উৎপাদন করা হচ্ছে, যেমন গুটি বসন্ত, কলেরা, যক্ষা, মামস, হাম, হেপাটাইটিস বি প্রভৃতি রোগের চিকিৎসায় এই ভ্যাকসিনগুলো ব্যবহার করা হচ্ছে। ব্রিটিশ চিকিৎসক এডওয়ার্ড জেনার প্রথম 1796 সালে এই গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন। এরপরে আসি যে জিনিসটা আমরা আলোচনা আনবো, সেটা হচ্ছে গ্রোথ হরমোন উৎপাদন। তো মানুষের দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণকারী গ্রোথ হরমোন, যেটাকে বলা হয় সোমাটোট্রপিন, তো উৎপাদনকারী এই জিনকে ব্যাকটেরিয়া প্লাজমিডে সংযুক্ত করে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে বর্তমানে বাণিজ্যিকভাবে এই হরমোন উৎপাদন করা হচ্ছে। এই হরমোন বামনত্ব রোগ প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রতি সপ্তাহে যদি 6 থেকে 10 মিলিগ্রাম গ্রোথ হরমোন প্রয়োগ করা হয়, তাহলে প্রথম বছরেই একজন মানুষ 6 সেন্টিমিটারের বেশি কিন্তু লম্বা হয়। এরপরে আসি অ্যান্টিবায়োটিক উৎপাদন। যেসব রাসায়নিক যৌগ স্বল্প মাত্রায় অন্য এক বা একাধিক জীবাণুকে ধ্বংস করতে পারে বা জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে, তাদেরকে বলা হয় অ্যান্টিবায়োটিক। তো সাধারণত অণুজীব হতে জীব প্রযুক্তির মাধ্যমে বাণিজ্যিকভাবে অ্যান্টিবায়োটিক গুলো উৎপাদন করা হয়। যেমন আলেকজান্ডার ফ্লেমিং, আমরা জানি যে তিনি পেনিসিলিয়াম নোটাটাম নামক ছত্রাক থেকে পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। তো বর্তমানে অনেক ধরনের অ্যান্টিবায়োটিক কিন্তু ব্যবহার করা হয়, যেমন পেনিসিলিন, সেফালোস্পোরিন, ব্যাকট্রাসিন, অ্যামোক্সিসিলিন ইত্যাদি। এরপর আসে জিন থেরাপি। সাধারণত জিনগত ত্রুটিজনিত কারণে কোনো রোগ দেখা দিলে রোগাক্রান্ত ব্যক্তির দেহে ত্রুটিমুক্ত জিন যদি প্রবেশ করানো হয়, তাহলে ত্রুটিমুক্ত জিন প্রবেশ করিয়ে রোগ নিরাময়কে জিন থেরাপি বলা হয়ে থাকে। তো বর্তমানে এই জিন প্রকৌশল প্রযুক্তির মাধ্যমে কোষ থেকে পরিবর্তিত হয়ে যাওয়া জিনকে সরিয়ে দিয়ে সেই স্থানে কারেক্টেড জিন বা সুস্থ জিনকে প্রতিস্থাপন করে জিন থেরাপিতে ব্যবহার করা হচ্ছে। এরপরে আসি গর্ভের শিশু পরীক্ষা। যে গর্ভে শিশুর কোনো অস্বাভাবিকতা বা বংশগত কোনো সমস্যা আছে কিনা তা অ্যামনিওসিস জিন প্রযুক্তির মাধ্যমে নিরূপণ করা যায়। কাজে সুস্থ সবল শিশু জন্মদানের ক্ষেত্রেও জিন প্রযুক্তি আমাদের মাঝে কিন্তু আশার আলো দেখাচ্ছে। এরপরে আসি মলিকুলার ফার্মিং। যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে উৎপাদিত ট্রানজেনিক প্রাণীদের বায়োরিঅ্যাক্টর হিসেবে ব্যবহার করে এদের মল, মূত্র, রক্ত, দুধ থেকে প্রয়োজনীয় ওষুধ আহরণ করা হয়। ওষুধ আহরণের এই প্রক্রিয়াকে বলা হচ্ছে মলিকুলার ফার্মিং। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত ট্রানজেনিক ছাগলের দুধ থেকে টিপিএ পাওয়া গেছে, টিস্যু প্লাজমিনোজেন
টিভেটর। ট্রানজেনিক ছাগলের দুধ থেকে টিপিএ পাওয়া গিয়েছে। এরপরে আসি গ্লাইকোপ্রোটিন উৎপাদনে। গ্লাইকোপ্রোটিন মানুষের যকৃতে উৎপন্ন হয়। জীব প্রযুক্তির মাধ্যমে মানুষের যে এএটি জিন সেটা ভেড়ার মধ্যে প্রবেশ করিয়ে ট্রানজেনিক ভেড়া সৃষ্টি করে ভেড়ার দুধ থেকে এই এএটি বাণিজ্যিকভাবে সংগ্রহ করা হচ্ছে। মানুষের ফুসফুসের এমফাইসেমা রোগের চিকিৎসায় এই এএটি কে ব্যবহার করা হয়। এরপরে আসি জেনেটিক ডিসঅর্ডার দূরীকরণে। মানবদেহের প্রত্যেকটা কোষে প্রায় 25,000 কর্মক্ষম জিন থাকে। এর কোনো একটা ত্রুটি বা ভুল যদি হয় তাহলে কিন্তু দেহে রোগ সৃষ্টি হয়। তো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে এগুলো যে জেনেটিক ডিসঅর্ডার গুলো আছে সেই ডিসঅর্ডার গুলো দূর করার চেষ্টা চলছে। এরপরে আসি মনোক্লোনাল অ্যান্টিবডি। এটা কি? কোন বিজাতীয় পদার্থ মানুষের দেহে প্রবেশ করলে যে প্রোটিন জাতীয় পদার্থ সৃষ্টি হয় তাকেই বলা হয় অ্যান্টিবডি, এবং এই বিজাতীয় পদার্থকে বলা হয় অ্যান্টিজেন। একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের প্রভাবে যে অ্যান্টিবডি তৈরি হয় তাকে মনোক্লোনাল অ্যান্টিবডি বলা হয়ে থাকে। এই অ্যান্টিবডি বর্তমানে জিন প্রকৌশল প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করে চিকিৎসা বিজ্ঞানে বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে। তাহলে এই ছিল মনোক্লোনাল অ্যান্টিবডি। এরপরে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে হিমোফিলিয়া রোগে। হিমোফিলিয়া একটা জন্মগত রোগ। এই রোগের ফলে কোন স্থান যদি কেটে যায় তাহলে সেখানে রক্ত জমাট বাঁধতে পারে না, কারণ কিছু ফ্যাক্টর জিন আছে যে ফ্যাক্টর জিনগুলো এই কাজে বাধা সৃষ্টি করে। তো সম্প্রতি জিন প্রযুক্তি ব্যবহার করে ব্যাকটেরিয়ার ভেড়ার দেহকোষে প্রবেশ করিয়ে দুধের মাধ্যমে এই ফ্যাক্টর জিনগুলোকে আলাদা করা হয়েছে। এনজাইম উৎপাদন। জীব প্রযুক্তির মাধ্যমে ইঞ্জিনিয়ার্ড এনজাইম উৎপাদন করা হচ্ছে যা চিকিৎসা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। ইনসুলিন তৈরি। আমরা জানি যে বর্তমানে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে কিন্তু ইনসুলিন তৈরি করা হচ্ছে, যে এটা মানুষের ডায়াবেটিস রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, এটা আমরা সবাই জানি, তাই না? তো কোনো মানুষের ডায়াবেটিস চিকিৎসায় বা অন্য কোনো হরমোনের অভাবজনিত রোগের চিকিৎসায় ইনসুলিনটা ব্যবহার করা হয়। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে উৎপাদিত ডেনমার্কের ওষুধ কোম্পানি মিক্সটার্ড ইনসুলিন বাংলাদেশে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়াও আরো অনেক ওষুধ নামকরা ওষুধ কোম্পানি রয়েছে, যেমন জেনিনটেক, নভো ইন্ডাস্ট্রি, বায়োজিন ইত্যাদি। এরাও কিন্তু বিশুদ্ধ মানব ইনসুলিন বাজারে বাজারজাত করছে। ইন্টারফেরন তৈরি। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে বাণিজ্যিকভাবে ইন্টারফেরন উৎপাদন করা যায়। ইন্টারফেরনকে প্রধানত ভাইরাস প্রতিরোধে এবং ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। দেহে ভাইরাস অনুপ্রবেশ ঘটলে ভাইরাস আক্রান্ত দেহকোষ থেকে দ্রুত ইন্টারফেরন নিঃসৃত হয়ে ভাইরাসের বিভাজনকে রোধ করে। তাহলে চিকিৎসা বিজ্ঞানে এবং ওষুধ শিল্পে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি ধরনের কাজ করছে? যে ভ্যাকসিন উৎপাদনে, গ্রোথ হরমোন উৎপাদনে, অ্যান্টিবায়োটিক উৎপাদনে, জিন থেরাপি, গর্ভের শিশু পরীক্ষা, মলিকুলার ফার্মিং, বংশগত রোগ নির্ণয় ও চিকিৎসা, গ্লাইকোপ্রোটিন উৎপাদন, জেনেটিক ডিসঅর্ডার দূরীকরণ। মনোক্লোনাল অ্যান্টিবডি, হিমোফিলিয়া রোগে, এনজাইম উৎপাদনে, ইনসুলিন তৈরি, ইন্টারফেরন তৈরি। এছাড়া আরো কিছু বিষয় আলোচনা আসতে পারে, সেটা হচ্ছে পরিবেশ ব্যবস্থাপনায়। পরিবেশকে নির্মল দূষণমুক্ত রাখতেও কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। যেমন কলকারখানা থেকে নির্গত বর্জ্য, এই বর্জ্য অপসারণের ক্ষেত্রে সমুদ্রের তেল নির্গমন, সমুদ্রের তেল নির্গত হয়ে তেলবাহী জাহাজের ট্যাঙ্কার ফুটা হয়ে তেল নির্গত হলে সেখান থেকে কিন্তু পরিবেশ দূষণ হয়। এই দূষণগুলো ব্যবস্থাপনা জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও সিওয়েজ এবং পয়ঃবর্জ্য আত্মীকরণের ক্ষেত্রেও জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খাদ্য এবং পানীয় উৎপাদনেও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ভূমিকা রয়েছে। শিল্প ক্ষেত্রেও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। খনিতে ধাতু নিষ্কাশনেও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি তোমরা আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো জানলাম সেটা হচ্ছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বৈশিষ্ট্য কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ইতিহাস এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার বা ক্ষেত্রগুলো কি কি, আমরা এগুলো জানলাম। আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো।
আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।